নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজকে আমাদের এই আলোচনা একটি বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে। শহরের বুকে এমন এক প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার বাচ্চাকে এবং শুধু নিজেদের কেন, আশেপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের যে কোনো সমস্যায় আপনারা কিভাবে নিয়ে যেতে পারবেন এবং বিশেষ কি কি সুযোগ সুবিধা রয়েছে সেই প্রতিষ্ঠানে, এই সব কিছু জানবো। এবং এমন একটি প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র আমাদের শহরের চিকিৎসক, আমাদের দেশের চিকিৎসকরাই নন, বিদেশেও যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্যোগে নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন সে সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানি। আমার সঙ্গে যে তিন চিকিৎসক রয়েছেন, প্রথমেই চিকিৎসক অপূর্ব ঘোষকে স্বাগত জানাবো। অনেক অনেক স্বাগত আপনাকে। চিকিৎসক গৌতম গাস্তগির আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকেও স্বাগত। এবং চিকিৎসক ভাস্কর সাহা রয়েছেন, আপনাকেও স্বাগত। আর এই উদ্যোগকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, ডেপুটি সিইও এই সংস্থার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ মৃণালিনী রিসার্চ সেন্টারের আরাধনা ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত জানাই। শুরুতে আমি ডক্টর ঘোষ আপনার কাছ থেকে জানতে চাই এই উদ্যোগ সম্পর্কে। বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন পুরো সংসারের শান্তিটাই নষ্ট হয় একেবারেই। আপনারা ওই ঝুম্পা লাহিড়ীর একটা বইয়ে ছিল যে কিভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল লেগে গেল যখন বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ল। ইনসিডেন্টালি এই উদ্যোগটার মধ্যে আমাদের এই যে নতুন যে ইউনিটটা হচ্ছে সেখানে ঝুম্পা লাহিড়ীর বাবা মিস্টার অমল লাহিড়ীও ভীষণভাবেই জড়িত। তো বিল্ডিংটা ওই স্পেসটা হচ্ছে এই ওনারই সাহায্যে, উনি সাহায্য করছেন এই ব্যাপারটাতে। তো সেই জন্য আমাদের আরও অনেক ইউনিট আছে, কিন্তু এই জায়গাটাতে আমাদের একটা গ্যাপ ছিল বাচ্চাদের চিকিৎসায়, গ্যাপ ছিল স্টুডেন্টসের ট্রেনিংয়ে। আচ্ছা, তো আমাদের দুটোই উদ্দেশ্য আছে। বাচ্চাদের যেমন চিকিৎসা করতে হবে, ইটস এ পোস্ট গ্রাজুয়েট কলেজ, তো সেখানে স্টুডেন্টসের ট্রেনিংটা যাতে ভালো হয় সেখানেও একটা ইস্যু ছিল। তো এইভাবে এই চিন্তা যখন আমার মধ্যে হচ্ছে যে স্টুডেন্টসকে ট্রেনিং দিতে হবে, চিকিৎসা করতে হবে, তখন আমি মিস্টার ডক্টর ভাস্কর সাহার সংস্পর্শে আসি এবং তখন আমার মনে হয় যে এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, যে শহরের মধ্যে একটা ক্যান্সার রিসার্চ সেন্টার বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি। কারণ বাচ্চার ক্যান্সার চিকিৎসা করতে গেলে আরো অনেকগুলো জিনিস দরকার, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট দরকার, যেগুলো হয়তো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট একটা যেটা দরকার সেটাও হয়তো আমাদের ভালো আছে, লার্জ পোস্ট গ্রাজুয়েট স্ট্রেংথ, লার্জ নাম্বার অফ ডক্টরস। তো সেই সব চিন্তা করেই এবং মৃণালিনী একটা রিসার্চ ইউনিট একটা যেটা করা হলো, সেই ফান্ডটা অ্যাকচুয়ালি যদিও একটু পেইনফুল যে মৃণালিনী চিকিৎসা চলাকালীনই মারা যায়, কিন্তু সেই সময়টায় তার চিকিৎসার জন্য আমেরিকাতে কিছু ফান্ড তোলা হয়ে গেছিল। তো তখন ওরা যারা তুলেছিল ইতিমধ্যে চিকিৎসার মধ্যেই মৃণালিনী অবস্থা খারাপ হয়ে যায়। তো তখন ওরা বললো যে এই ফান্ডটা তো আমরা অলরেডি তুলেই ফেলেছি, তো কিভাবে আপনি এটা বাচ্চাদের ক্যান্সারের সাহায্যেই লাগাতে পারেন। তো সেই জন্য আরও আমার এইভাবে এগিয়ে আসা, সব দিক থেকেই আমার ওই সময়টায় মনে হলো যে হ্যাঁ এই প্রজেক্টটা আমরা করতে পারি। যে কোনো বাচ্চা, সে যত ছোটই হোক বা যত বড়ই হোক, এটা একটা সাংঘাতিক ধাক্কা, প্রথমত একটা সাংঘাতিক মানসিক ধাক্কা, তার নিজের জন্য যেমন বটে, তার মা বাবা এবং পরিবারের জন্য তো আরোই সাংঘাতিক। তো সেই জায়গা থেকে মানে এই ইনস্টিটিউটের মাধ্যমে কিভাবে সে সমস্ত বাচ্চারা, সে সমস্ত রোগীরা তারা স্পেশাল কেয়ার পাবেন, স্পেশাল হেল্প পাবেন আপনাদের কাছ থেকে? প্রথমে বলতে হবে যারা শুনছেন যে বাচ্চাদের ক্যান্সার চিকিৎসা করলে 10 বাচ্চা যদি ক্যান্সার হয় 8 বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু এই প্রথমে এই কোন ক্যান্সার, কিরকম ক্যান্সার সেটা ভালো করে ধরতে হবে। তার জন্য স্পেশালিস্ট ফ্যাসিলিটি থাকতে হবে, ডাক্তার থাকতে হবে, সায়েন্টিস্ট থাকতে হবে যারা বুঝবে ব্যাপারটা। তারপরে দেখতে হবে যে কি করে সেটাকে প্ল্যান করে সিস্টেম্যাটিকলি ভাবে চিকিৎসা করা যাবে। তো আমাদের মানে বলবো যে টাটা ফাউন্ডেশন একটা বড় হসপিটাল করেছে এখন ক্যান্সার, সেজন্য আমাদের কলকাতায় এখন এই নলেজটা আছে, কিন্তু একটা হসপিটালকে সব বাচ্চাদের ট্রিটমেন্ট করা অসম্ভব। তো আমাদের আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সাথে, ওনাদের খুব ইচ্ছা এবং এটা বাড়াবো। তো আস্তে আস্তে কলকাতার মধ্যে এগুলো ছড়াতে গেলে তো সব জায়গায় লোকে জেনে যাবে যে কি করে বাচ্চাদের ম্যানেজ করতে হবে, কি করে চিকিৎসা করতে হবে। তো যারা ফ্যামিলিরা আসছে, আশা ছেড়ে
তাদের আমরা বলবো যে আশা ছাড়তে হবে না, আমরা আশা আপনাকে দিয়ে দেবো ফেরত, এবং আপনার বাচ্চাকে সুস্থ করে আপনাকে ফেরত দিয়ে দেবো। চিকিৎসক গৌতম কাস্তগিরের কাছে যাব, এই কথা যদি কোনো ডাক্তারবাবুর কাছে কেউ শোনেন তাহলে বোধহয় অর্ধেক রোগটা সত্যিই সেরে যায়। আপনার এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে থাকার মূল কারণ কি? এই উদ্যোগের সাথে জড়িয়ে মানে সরাসরি তো আমার সম্পর্ক নেই, সরাসরি হয়তো নেই, শিশুদের চিকিৎসা করি না, ক্যান্সারেরও চিকিৎসা করি না, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষকে আনন্দ দিই শিশুদেরকে এনে দিয়ে, বিশেষত যারা শিশু পাচ্ছেন না। এবং সেই সমস্ত দম্পতিরা যখন ধরুন ৩-৪ বছর বাদে ফিরে এসে বলেন ডাক্তার আমার শিশু অসুস্থ, তখন আমার মনে হয় যে আমাদের এই এত বড় কাজ, এত বড় প্রচেষ্টা আলটিমেটলি অনেকটাই কি ভেঙে গেল না। সেই জন্য আমরা সবসময় চাই যে সেই শিশু যেন সুস্থ থাকে। প্রথম সংযোগটা হচ্ছে একটা ইমোশনাল সংযোগ, যে দম্পতিরা আমাদের কাছে সন্তান পাচ্ছে তাদের যদি কোনো কাজে আমরা লাগতে পারি, তাদের শিশুর চিকিৎসায় যদি আসতে পারি, সেজন্য ইমোশনালি আমরা এই প্রচেষ্টার সাথে জড়িত। বিশেষত ক্যান্সার এমনই একটা অসুখ যে ক্যান্সার মানুষকে ভেঙে দেয়, একদম সংসারকে ভেঙে দেয়, মনকে ভেঙে দেয়, তাদের জীবনযাত্রাটা পুরো নষ্ট হয়ে যায়। এবং তারা যদি শিশুকে সুস্থ করতে পারেন, যেটা ডক্টর সাহা বললেন যে 10 জনের মধ্যে 8 জন বা 9 জন যদি সুস্থ হয়ে যেতে পারে এবং সেটাতে কোনোভাবেই যদি আমরা সহায়তা করতে পারি, এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে যে আমরা এক ধাপ আরো পেছিয়ে গিয়ে যদি এরকম হয় যে কোনো দম্পতির একটি এরকম সন্তান হয়েছে, তারা দ্বিতীয় সন্তান হবার আগে সঙ্গে সঙ্গে আমাদেরকে এসে বলেন ডাক্তার আবার দ্বিতীয়বার হবে না তো? এই নিয়ে আমরা গবেষণায় এগোতে চাই, যেটা আমরা অন্যান্য বিভিন্ন রোগের ক্ষেত্রে করছি, যেরকম থ্যালাসেমিয়ার ক্ষেত্রে করছি, যেখানে আগের থেকে আমরা জানতে পেরে যাব যে এই জিন মানে ইনফ্লুয়েন্স যে অসুখগুলো রয়েছে সেগুলোকে আমরা আটকাতে পারি, মানে ভ্রূণটাকে আইডেন্টিফাই করে নেব সেই ভ্রূণে সেই ত্রুটিটা আছে কিনা, তখন সেই ভ্রূণটিকে আমরা ট্রান্সফার করবো, যেটা বলে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস। সেটা অনেকগুলো অসুখে হচ্ছে, কিন্তু লিউকিমিয়া এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কিন্তু গবেষণা যদি আমরা করি বা আরেকটি শিশুর স্টেম সেল থেকে যদি কিছু কোনো রকম ভাবে পরবর্তী কালে যদি কোনো রকমের আমরা চিকিৎসায় সহায়তা করতে পারি, তা আমরা এই দুটোর মধ্যে একটা সংযোগ আনতে চাইছি। ডক্টর ঘোষ, মানে ডেফিনেটলি লিউকেমিয়ার আক্রান্ত যে বাচ্চারা রয়েছে তারা তো বটে, এছাড়াও বোধহয় আরো বিভিন্ন ক্ষেত্র থাকছে এই ইউনিটে, মানে সেগুলো যদি আমাদেরকে বলেন। আমরা হয়তো একটা টিউমার অপারেশন করলাম, আমার সার্জনসরা হয়তো একটা টিউমার অপারেশন করলো, তারপরে তার কিছু কেমোথেরাপি দরকার হবে, তার জন্য আমাদেরকে একটা এরকম ধরনের একটা ইউনিটে ইনফেকশন ফ্রি থাকবে, এবং আমার যে নার্সেস, আমার যে ডাক্তার, তারা এই ধরনের বাচ্চার কি অ্যান্টি ক্যান্সার কিভাবে দিতে হয়, তো সেইগুলো তারা ওয়াকিবহল হবে, ট্রেইনড হবে, যাতে সবকিছুতেই করতে হয় না। তবে সবার উপরে আমাদের যেটা মনে হয় যে আমাদের সবাই, স্পেশালি আমি ডক্টর গৌতম কাস্তগিরের কথা বলবো, আরাধনা ঘোষ চৌধুরীর কথা বলবো, যে আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা। আফটার অল উই আর আর্নিং ফ্রম দ্য সোসাইটি, যা কিছু আমরা আর্ন করছি আমরা কিন্তু সোসাইটির থেকেই আর্ন করছি, এবং এর থেকে আমাদের কিছু সোসাইটিকে ফিরিয়ে দিতে হবে। সব কিছু আমরা সব নিয়ে যেতে পারি না, so we are earning from the society, we need to give it back to the society also. আরাধনা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এইজন্য একটা বিশেষ অনুষ্ঠানেরও আপনারা আয়োজন করছেন যাতে বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যায়। শ্রী আমান আলী বাঙ্গাস উনি আমাদের হয়ে পারফর্ম করবেন 9th অগস্ট কলা মন্দিরে, 6:30 থেকে অনুষ্ঠানটি শুরু হবে, এবং উনি এর আগেও আমাদের নানানভাবে মানে সাহায্য করে এসেছেন। তো এই রকম একটা আমরা উদ্যোগ যখন নিলাম, লিউকেমিয়া সেন্টার শুরু করব শুনে উনি একদম মানে এক কথায় রাজি হয়ে গেছেন। একেবারে কিভাবে মানুষ যারা ভাবছেন, যেটা ডক্টর ঘোষ বলছিলেন যে সত্যি তো সমাজকে মানে ফিরিয়ে দেওয়ার এমন একটি সুযোগ যখন রয়েছে শহরবাসীর কাছে, কিভাবে তারা সেটা করতে পারে, মানে কিভাবে আপনাদেরকে যোগাযোগ করতে পারে? আমাদের তো এমনিতেই মানে ওয়েবসাইটও আছে, আর তাছাড়া ডাইরেক্টলি মানে আমাদের কাছে এসে যেভাবেই তারা চাইছেন, মানে যেভাবেই চাইবেন আমাদেরকে সাহায্য করতে, আমরা প্রস্তুত আছি। একেবারে আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে সেই দিনই আমাদের একটা হাসপাতালের ভিতরেই একটা চ্যালেঞ্জ চিলড্রেন্সদের একটা স্কুল আছে, তো নিবেদিতা বলে একটা চ্যালেঞ্জ চিলড্রেন স্কুল আছে। তো এই চ্যালেঞ্জ চিলড্রেনদের রেখে বাবা মাকে অনেক সময় বাজারে যাওয়া কি দোকানে যাওয়াও অসুবিধা হয়ে যায়, তো আমরা 5 ঘন্টা ওদেরকে স্কুলে রাখি, স্কুলে পড়াই, এবং সেই সময়টা সব দায়িত্বই আমাদের থাকে, সেই সময়টা মায়েরা ওদেরকে দিয়ে তারপরে তাদের অন্যান্য কাজকর্ম করতে পারে। তো ওই দিনকে ওদেরও কিন্তু একটা ছোট্ট প্রোগ্রাম আছে, এই চ্যালেঞ্জ চিলড্রেন্সরা একটা ওদের নাচ গান, ওরাও কিভাবে গাইতে পারে, ওরাও কিভাবে নাচতে পারে, প্রথমে ওদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, তারপর
মিস্টার আমান আলী বাঙ্গাসের প্রোগ্রামটা আছে। একেবারে যে সমস্ত বাচ্চাদের মধ্যে প্রথমে কিভাবে, মানে আমি এবার একটু মা বাবার পার্সপেক্টিভ থেকে যদি আপনি বলে দেন যে কিভাবে তারা বুঝবেন কখন বাচ্চার কি সমস্যাতে তারা কত দ্রুত আপনাদের কাছে এসে পৌঁছবেন? বাবা মা আনতে দেরি করে না, সত্যি কথা বলতে। শহরে আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ প্রথম দিকে লক্ষণগুলো এত নন স্পেসিফিক যে হয়তো বাচ্চা একটু খাচ্ছে না, কি একটু যেন ঝিমিয়ে পড়ছে, স্কুল থেকে এসে যেন মনে হচ্ছে একটুখানি লেথেজিক হয়ে যাচ্ছে। এখন বাবা মা অনেক সময় সেটা বলে, আমরা ঠিক কতটা লেথেজিকও হয়ে পড়ছে যে ওর সাথে আছে তারা ভালো বুঝতে পারে। আমরা হয়তো যখন আমার কাছে যখন এলো তখন দেখলাম একদমই ঠিক আছে, অ্যাক্টিভই আছে, ওই সময়টুকু হয়তো অ্যাক্টিভ আছে, আমরা হয়তো বুঝতে পারলাম না, আমরা হয়তো ব্লাড টেস্ট করতে দিলাম না, হয়তো তখনই ধরা পড়লো না, হয়তো কিছুদিন পরে সেটা ধরা পড়লো। তো প্রথম দিকে লক্ষণগুলো একটু নন স্পেসিফিকই থাকে। আমার থেকে যিনি ডক্টর ভাস্কর সাহা, উনি আরো ভালো বলবেন আমার মনে হয় যে লক্ষণগুলো সম্বন্ধে। উনি যেটা বলছেন সেটা ঠিক। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো ব্যাপার, যে কোন ক্যান্সারটা খুব রেয়ার বাচ্চাদের, সেজন্য সাধারণ পিডিয়াট্রিশিয়ান ভাবে না কখনোই যে বাচ্চাটা ক্যান্সার হয়েছে। তো মাঝে মাঝে চট করে ধরা পড়ে, মাঝে মাঝে একটু দেরি করে ধরা পড়ে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে এই যে যখন যে পিডিয়াট্রিশিয়ান বলছে যে আমার মনে হয় যে এখানে ক্যান্সার মতন কিছু রোগ আছে, কিন্তু আপনি অন্য হসপিটালে যান, চিকিৎসা করান, বাবা মারা সেখানে পিছিয়ে যান। আর তখন আমাদের দেশে তো অনেক লোকের অ্যাডভাইস আছে যে না অন্য ডাক্তারকে দেখাও, এ করে এতে দেরি হয়ে যায় এখানে। আর তারপরে বাবা অনেক সময় ভাবে যে এটা তো বিরাট খরচা পড়বে, আর ক্যান্সার মানে তো বাচ্চা মারা যাবে। কিন্তু এখন আমাদের নেগেটিভ থিংকিংটা সবার আগে আসে, যেটা কি করে আমি সামলাবো এটাকে। হ্যাঁ, তো কিন্তু চিকিৎসা আছে এবং বাচ্চাদের ক্যান্সার ভালো হয় বলে অনেক জায়গা থেকে ফান্ড পাওয়া যায়, অনেক জায়গা থেকে সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য এখন এটার বাধা নেই যে ডায়াগনোসিস করা যাবে না, সেটা বাধা নেই, খরচাপাতির টাকা, চিকিৎসা করার টাকা, সেটাও বাধা নেই। সেজন্য লোককে আসা উচিত, যত দ্রুত তারা আসবেন তত সেটা ভালো। আর তারপরে যদি না হয় তাহলে বেশ ভালো, মাইন্ড ক্লিয়ার, কিছু নেই, কিছু চিন্তা করার ব্যাপার না। অনেক সময় বাচ্চা আসে যারা হয়তো বাইরে থেকে ওঠে, আমরা বললাম না কোনো ব্যাপার নেই, এটা জাস্ট মানে সামান্য অ্যানিমিয়া, খাওয়া দাওয়া করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, খরচ এমন একটি বিষয় যেটা একটু আগে ডক্টর সাহা বলছিলেন, এই প্রসঙ্গেও কিন্তু আমি আসবো, কারণ এই উদ্যোগের মধ্যে সেই বিষয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন না প্রতিষ্ঠাতারা। একটা বিরতির পর সেই প্রসঙ্গে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের এই আলোচনায়, যেখানে আমরা জেনে নিচ্ছি বিশেষ উদ্যোগ সম্পর্কে। রয়েছেন আমাদের সঙ্গে চিকিৎসকরা। আমি ডক্টর ঘোষ এইটা একটু জানি যে, কারণ সত্যি সত্যি মানে এই চিকিৎসার ক্ষেত্রে একটা ব্যয় সাপেক্ষ, নিঃসন্দেহে বাবা মার পক্ষে অনেক সময় হয়তো সমস্যা হয়। এই উদ্যোগের ক্ষেত্রে, এই ইনস্টিটিউটের ক্ষেত্রে কি কোনো এমন সুযোগ রেখেছেন আপনারা? ধরুন যারা লো ইনকাম গ্রুপের কোনো মা বাবা, তারা কি কোনো বিশেষ সাহায্য পেতে পারেন? ডেফিনেটলি তাদেরকে তো আমরা সাহায্য করবই। তাদেরকে ওষুধের থেকে শুরু করে, দেখুন ওষুধও যখন আমরা একটা কোম্পানির থেকে ডাইরেক্টলি কিনি, আমরা যেটা কেনার অধিকার এবং আমাদের ক্ষমতা আছে, তাতেই কিন্তু আমরা অনেকটা কমিয়ে দিতে পারি। সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ আমাদের আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় ধরুন রাস্তায় একজন কাউকে দেখলাম যে ভিক্ষা করে আছে, বলছে যে আমার বাচ্চা অসুস্থ, আমরা সবসময় সেটা বিশ্বাস করি না, হয়তো দিলামও না। পিজি হাসপাতালের সামনে, সব হাসপাতালের সামনেই পাবে। কিন্তু আমরা যখন যে কারো কাছে ভিক্ষা চাই, আমরা কিন্তু অনেকটা সাহায্য পাই, সহজে এক কথায় পাই। যেমন ডক্টর খাস্তগি আমাদের এই প্রোগ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং নিঃস্বার্থভাবে বাড়িয়ে দিয়েছেন। তো আমরা কিন্তু যদি ভিক্ষা করি লোকের জন্য, লোকে কিন্তু দেবে, লোকে কিন্তু এগিয়ে আছে যে আমি এখানে ডোনেট করব। তার মধ্যে আপনাকেও ভিখারিরাও খোঁজে যে কোথায় ভিক্ষাটা পাওয়া যাবে। এরকম প্রচুর বাবা মা আছে যাদের ছেলে মেয়ে বিদেশে ওয়েল স্টাবলিশড হয়ে গেছে। তারা জানে যে আমার এই টাকা পয়সা সম্পত্তির আর কোনো দাম নেই আমরা চলে যাওয়ার পরে, কারণ বাবা মা ছেলেরা এত ওয়েল স্টাবলিশড যে তাদের কাছে এটার কোনো ভ্যালু নেই। সেটাই তো এবার আমাদেরকে সেখানেও খুঁজতে হবে। আবার অনেক ব্যবসায়ী আছেন যে যারা সত্যিই চান যে আমি কিছু ডোনেট করব, এত নিয়ে কি করব। তো সেই রকম ভাবে আমরা চাইলে আমরা পাই, আমরা চাইলে আমরা পাই। যেমন ওই যেটা বলছিলাম যে মিস্টার অমর লাহেরি আমেরিকাতে,
উনি আমাকে বললেন, ইস তোমার সাথে যদি আরো আগে দেখা হতো তাহলে তোমাকে আমি আরো অনেক বেশি দিতে পারতাম, আমি তো সবই প্রায় দান করে দিয়েছি এবং জীবনের শেষ প্রান্তে এসে তোমার সাথে আমার আলাপটা হলো। তো ভিক্ষা চাইলে আমরা পাবো এবং আমরা ওনাদের হয়ে ওদের হয়ে ভিক্ষা চাইবো। ডক্টর কাস্তগর, আরেকটা বিষয় আপনি মানে একটু আগে মেনশন করছিলেন, সেটা হচ্ছে স্টেম সেল। আমি এটা একটু জানি আপনার কাছ থেকে। এই আম্বিলিক্যাল কর্ড মানে সেটাকে আমি যদি ব্যাংকে রেখে দিই, সেক্ষেত্রে কি সুবিধে হতে পারে একজন বাচ্চার, তার যদি এরকম দুরারোগ্য কোনো ব্যাধিও হয়? স্টেম সেল থেকে, মানে স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যার থেকে আমরা যে কোনো রকমের শরীরে সেল তৈরি করতে পারি। এবার মার বাচ্চার যে সংযোগ রয়েছে আম্বিলিক্যাল কর্ড, ডেলিভারির পরে আম্বিলিক্যাল কর্ডের মধ্যে কিছু রক্ত থাকে, যে সেই রক্তটা তে অনেক স্টেম সেল রয়েছে। আমরা কি হয় সেই রক্তটা ফেলে দিই ডেলিভারির পরে, প্ল্যাসেন্টাটা এবং আম্বিলিক্যাল কর্ডটা ফেলে দেওয়া হয়। এবং বিগত 10-15 বছরে আমরা গবেষণা করে দেখেছি, আমরা যদি সেই আম্বিলিক্যাল কর্ডের যে ব্লাডটাকে যদি রেখে দিই এবং তার থেকে যে স্টেম সেল পাওয়া যায়, পরে ধরুন কারোর লিভারের সমস্যা হয়েছে, কারোর হার্টের সমস্যা হয়েছে, নার্ভের সমস্যা হয়েছে, সেই রকম লিভার সেল, হার্ট সেল বা নার্ভ সেল তৈরি করা যায়। আচ্ছা, আমরা ডাক্তারি ভাষায় বলি টোটিপোটেন্ট সেল। মানে এই সেল থেকে, মানে স্টেম একটা গাছ থেকে যেরকম অনেক শাখা প্রশাখা বেরোয়, ফল তৈরি হয়, এইখান থেকে অনেক রকমের সেল তৈরি করা যায়। অসাধারণ। আরাধনা, একবার আপনার কাছ থেকে জেনে নিই যে এই যে অনুষ্ঠানের কথা আপনি বললেন, সেখানে কিভাবে সবাই কি যেতে পারবেন, কিভাবে যেতে পারবেন এই অনুষ্ঠানে? কিছু গেস্ট কার্ডস আছে আর কিছু টিকিটস করা হয়েছে। আচ্ছা, 50 টাকা, 100 টাকা, কিভাবে সংগ্রহ করতে পারবেন? 500 টাকা। আমাদের নানান জায়গা থেকে আছে, যেমন ধরুন আনন্দমেলায় দিচ্ছে, মেলোডি থেকে দিচ্ছে এবং আমাদের হাসপাতাল থেকে। আচ্ছা, সেখান থেকে কেউ গিয়ে সংগ্রহ করতে পারে? হ্যাঁ, যে কেউ গিয়ে সংগ্রহ করতে পারে। আচ্ছা, ডক্টর ঘোষ, আপাতত মানে কি রকম ভাবে আপনারা ভেবেছেন, মানে কতগুলো বেড রাখবেন? নিঃসন্দেহে এটা আরো বড় হবে, কিন্তু মানে প্রাথমিকভাবে কি ভেবেছেন? দেখুন, আমি একটা ফ্লোর পুরো অ্যাবাউট 2500 স্কয়ার ফিটের ফ্লোর আমি ডক্টর ভাস্কর সাহার হাতে ছেড়ে দিয়েছি, কারণ এটার পুরো টেকনিক্যাল এক্সপার্টাইজটা ওনাদের তত্ত্বাবধানেই হবে, যাতে আমাদের কোনো রকমের কোনো ভুল কিংবা এই জায়গাটা ঠিক হয়নি ওনারা এসে বললেন, তো সবকিছুই ওনাদের দিতে হবে। তো সেইভাবেই ওনারা হয়তো 12 থেকে 15টা বেড ওই জায়গাটাতে আমরা করব, অ্যান্ড আশা করি আগামী জানুয়ারি মাসের মধ্যেই আমরা পুরো ব্যাপারটা কমপ্লিট করতে পারবো, চিকিৎসা শুরু করতে পারবেন। ইতিমধ্যে আমাদের কিছু পোস্ট গ্রাজুয়েটকে ট্রেন করতে হবে, ওখানে পাঠিয়ে কিছু নার্স পাঠিয়ে ট্রেন করতে হবে, তো সেগুলো আমাদেরকে করতে হবে, কারণ আমরা কোথাও চিকিৎসায় যাতে গাফিলতি না হয় সেটা দেখতে হবে। ডক্টর সাহেব, আপনি যেটা একটা কথা বলছিলেন যে মানে যদি গোটা পৃথিবীর ছবিটা দেখি, গোটা বিশ্বের ছবিটা দেখি, সেখানে লিউকেমিয়াতে আক্রান্ত বাচ্চাদের শতাংশের হিসেবে ভারতের সঙ্গে বোধহয় একটা পার্থক্য রয়েছে, যেটা আপনাকে ভাবায়? বাইরে এখন আমরা বলছি 90% সার্ভাইভাল, ভারতে বেস্ট সেন্টারে 60%, আর যেখানে চিকিৎসা হচ্ছে না সেখানে কোনো সার্ভাইভাল নেই। তো সেটাকেই আমরা চেষ্টা করছি। তা উনি যেটা একটা কথা বলছেন, সেটা আমি একটা কথা বলতে চাই। উনি বললেন যে আমরা সমাজকে কিছু দিচ্ছি, কিন্তু যারা দর্শকদের, আমি আর একটা কথা আপনাকে বলছি, সমাজ যদি তাদের বাচ্চাদের না রক্ষা করে তাহলে সমাজের ভবিষ্যৎটা কি? ঠিকই তো, ওরাই তো আমাদের মানে পরবর্তী প্রজন্ম। আমাদের সমাজের মানে সব উচিত, যেটা উনি করছেন, উনি করছেন, আপনি করছেন, যে আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের বাচ্চারা বড় হবে, নাহলে আমাদের সমাজ এগোবে কি করে? আর আমি গভর্নমেন্টের কাছে যখন গেলাম, মন্ত্রীর কাছে, এটা করতে হবে, উনি বললেন কেন? আমি বললাম যে 9 জন বাচ্চা আপনাকে ট্যাক্স দেবে, সারা বছর সারা জীবন ট্যাক্স দেবে, তো আপনি এখানে 1 লাখ টাকা দেবেন, ওটা 10 লাখ টাকা ট্যাক্স দেবে, তো আপনার 90% প্রফিট 100% বন্ধ হয়ে গেল। চমৎকার ব্যাখ্যা। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য। যেমনটা ওনারা বললেন যে সবাই আপনারা এগিয়ে আসুন, এটাই কিন্তু তাদের কাছে একান্ত কাম্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, রয়েছে আরো অনেক খবর, চোখ রাখুন এবিপি আনন্দে।